তো আমাদের অনুশীলনের ম্যাথ শুরু। আগে আমরা ম্যাথটা পড়ি, তারপর হচ্ছে আমরা গত ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে একটা ম্যাথ কিভাবে সলিউশন করতে হয়। আগে ম্যাথটা পড়ে তারপরে এই 3টা কোশ্চেনের উত্তর আমরা বের করব, তাহলে খুব ইজিলি আমরা যে কোনো ম্যাথ সমাধান করে ফেলতে পারবো। তো এখানে বলা হয়েছে, দেখো একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করো। পরিসীমা চাইছে। ওকে, প্রথম কোশ্চেন হচ্ছে কি দেওয়া আছে। এগুলা কিন্তু আমরা কি করি, আমরা এই কোশ্চেনগুলা দিয়ে আমরা এর থেকে কিছু তথ্য আমরা বের করে ফেলি, যেগুলো দিয়ে আমরা অঙ্ক করব। এগুলা কিন্তু তোমাদের লেখা লাগবে না। হ্যাঁ, যারা ফার্স্ট ভিডিও এই ভিডিওটা দেখতেছো তাদের জন্য আবারও বলে রাখি যে এই 3টা কোশ্চেন আমি ম্যাথ করার সময় নিজে চিন্তা করি আগে, তারপর এই 3টা কোশ্চেনের উত্তর যখন আমি পেয়ে যাই তখন আমার ম্যাথ করতে খুব সুবিধা হয়। তো চলো শুরু করি। আবারও কি দেওয়া আছে, তাহলে দেওয়া আছে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। বিস্তার মানে কিন্তু প্রস্থ। হ্যাঁ, এটাই বোঝাইছে, মানে এটা একটা আয়তক্ষেত্র, এই যে দৈর্ঘ্য এটা আর বিস্তার কিন্তু এটারে বলা হয় যে বিস্তার বা প্রস্থ, ছোট বাহুটা। দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। আমরা একটু লিখি যে দৈর্ঘ্য, এটা যদি দৈর্ঘ্য হয় এ, তাহলে বিস্তারের দ্বিগুণ কার দ্বিগুণ? বিস্তারের দ্বিগুণ। তাহলে 2 গুণ করবো কার সাথে? বিস্তারের সাথে। বলছে বিস্তারের দ্বিগুণ, রাইট? সো বিস্তার যদি বি হয়, আমরা যদি বিস্তার বি আমরা যদি এক্স ধরি, তাহলে এটা কি বিস্তার। তাহলে দৈর্ঘ্যটা কি হবে? দৈর্ঘ্য হবে এটার দ্বিগুণ, রাইট? তাহলে দৈর্ঘ্য হবে 2x। ক্লিয়ার? তাহলে এই দুইটা জিনিস আমি এখান থেকে নিতে পারি। ওকে, আর কি দেওয়া আছে? দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে। কিসের? এই আয়তক্ষেত্রটার কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে। তার মানে বেশ কয়েকটা তথ্য আমার দেওয়া আছে, আমার এই কোশ্চেনটা আমি পেয়ে গেছি। এবার বলছে কি চাইছে। চাইছে হচ্ছে দেখো পরিসীমা নির্ণয়। পরিসীমা মানে কি? আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 2 ইন্টু এ প্লাস হচ্ছে বি, মানে দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। এইবার চাইছে হচ্ছে পরিসীমা। যা চাইছে তা বের করতে কি লাগে? যা চাইছে মানে এখন পরিসীমা লাগে, তাই পরিসীমা চাইছে, তাহলে এটা নির্ণয় করতে আমার এ আর বি এর মান লাগে। বোঝা গেছে? এ আর বি এর মান যদি আমি বের করতে পারি, মানে এ আর বি মানে হচ্ছে এক্স এর মান, এক্স এর ভ্যালুটা যদি আমি বের করতে পারি, জাস্ট এইখানে বসাই দিব। বসাই দিলেই কিন্তু আমাদের পরিসীমা নির্ণয় হয়ে যাবে। বোঝা গেছে? তো এবার আমরা সরাসরি ম্যাথে চলে যাই। তো এখানে লিখি দেওয়া আছে, কি কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। এটা আগে লিখে নিই, তারপর আমরা ধরতেছি। হ্যাঁ, আগে পরে লিখলে কোনো সমস্যা নাই, জাস্ট তোমার ম্যাথ হইলেই হয়েছে। বর্গ মিটার। এবার খেয়াল করো যে আমার এখানে একটা শর্ত গঠন হয়েছে, তাই না? দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। তা আমি এখান থেকে এই অনুযায়ী কিছু তথ্য লিখে নিই, যে ধরি তারে ধরবো, দৈর্ঘ্য ধরবো না বিস্তার ধরবো? যার সাথে গুণ করা লাগে তারে ধরা লাগে। সো বিস্তারের দ্বিগুণ, বিস্তারের সাথে 2 গুণ করবো, এই জন্য আমরা ধরি বিস্তার। কার বিস্তার? আয়তক্ষেত্রের বিস্তার। বিস্তার বি সমান ধরে রাখি, বি সমান হচ্ছে এক্স। এটা কি আছে? বর্গ মিটার আছে কিন্তু, রাইট? সো এটা হচ্ছে মিটার দিয়ে দিবা। তাহলে দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য হবে তোমার, দৈর্ঘ্য আমি এ দ্বারা প্রকাশ করি, এ হচ্ছে, তাহলে কি হবে? এটার দ্বিগুণ 2x মিটার। তো এখন আমার ক্ষেত্রফল দেওয়া আছে না, তাহলে এইটা আর এটা দিয়ে আমরা ক্ষেত্রফলের সূত্র লিখতে পারি। তাহলে শর্ত মতে আমি আয়তক্ষেত্রের সূত্রটা আগে লিখে নিই। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এবি, তাহলে এ এর মান কত? এক্স। এ এর মান হচ্ছে 2x, এক্স ইন্টু কত? এক্স। এটা হচ্ছে সমান 2x স্কোয়ার বর্গ মিটার। তাহলে শর্ত মতে কি লিখতে পারবো? শর্ত মতে এই ক্ষেত্রফল সমান এটা 2x স্কোয়ার সমান হচ্ছে 512। তো এখানে x স্কোয়ার সমান হচ্ছে 512 ভাগ 2, তাহলে এটা আসবে 2
5 6 500 256, সরি 256। তাহলে x সমান কি হবে? 256 কে বর্গমূল করে দাও। তো 256 কে বর্গমূল করলে এখানে প্রথমে আসবে 25, তাহলে হচ্ছে কয়বার যাবে? 5 5 5 5 1, তাহলে হবে 16 হবে, রাইট? তাহলে 16, এটা কিন্তু 16। তাহলে দেখো বিস্তার কত মিটার বের হয়ে গেছে আমার? 16 মিটার। তাহলে দৈর্ঘ্য কত হয়ে যাবে? 16 গুণ 2, অতএব বিস্তার b সমান হচ্ছে 16 মিটার এবং এবং কি দৈর্ঘ্য হবে আমার a সমান হচ্ছে 2 ইন্টু কত? 16, মানে হচ্ছে 32 মিটার। এবার আমার চাইছে কি? ফাইনাল কি চাইছে? পরিসীমা না? অতএব পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য 2 ইন্টু a প্লাস b একক মিটার দিয়ে দাও। তো এখানে 2, এর মান কত? 16, এর মান হচ্ছে 32, এটা ভুল হইতেছে কেন? 32 প্লাস হচ্ছে কত? 16, তো এখানে হবে 40 48, আর 2 গুণ করলে 96 মিটার। এই হচ্ছে আমাদের পরিসীমা। বুঝাইতে পারছি? হ্যাঁ, হয়ে গেছে অঙ্ক। ক্লিয়ার? খুবই সহজ। অঙ্ক করতে গেলে প্লিজ তোমরা এই সিস্টেমটা অ্যাপ্লাই করো। এই 3টা কোশ্চেন খুব ইফেক্টিভ তোমার জন্য। এটাকে যদি একবার আয়ত্তে নিয়ে আসতে পারো, যে কোনো ম্যাথ খুব দ্রুত সলভ করতে পারবে। ওকে, এবার আমরা 2 নম্বর সলভ করব। সো এবার আমরা 2 নম্বর ম্যাথটা সমাধান করব। এই ম্যাথটা আগে একটু পড়ি। একটি জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার। ওই জমির মাঝে একটা পুকুর খনন করা হলো। বিষয়টা কেমন? এটা একটা জমি, আয়তকার জমি। একটি জমির দৈর্ঘ্য এত, প্রস্থ, দৈর্ঘ্য 80 মিটার আর প্রস্থ হচ্ছে 60 মিটার। তাহলে জমিটা কি হবে? আয়তকারই হবে। জমির মাঝে একটা পুকুর খনন করা হলো যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়। এই বিস্তার মানে হচ্ছে পুকুরের যে পাড়গুলা থাকে না, আমরা তো পুকুরে গেছি, পুকুরের যে পাড়গুলা থাকে, পাড় কতটুকু চওড়া? কোনো কোনো পুকুরের পাড় কম চওড়া, কোনোটা বেশি চওড়া, অনেকটা এইরকম। আমি যদি মাঝখানে পুকুর খনন করি, তো চারপাশে আমার যে হাঁটার যে রাস্তাটা থাকে ওইটাই হচ্ছে বিস্তার। হ্যাঁ, ওকে। এবার বলা হয়েছে তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে এই জায়গাটুকু পুকুর পাড় কোনটা আমার? এটা না? সো এটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো ম্যাথ করার আগে আমরা আবারও কি দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে, আর কি দেওয়া আছে? প্রস্থ দেওয়া আছে। আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে এই যে বিস্তার। তো দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার আর প্রস্থ হচ্ছে 60 মিটার, আমরা এটা লিখলাম। এইবার পুকুর পাড়ের বিস্তার হচ্ছে 4 মিটার, মানে এই যে এই জায়গাটুকু হচ্ছে 4 মিটার। এরকম করে প্রত্যেকটা জায়গা হচ্ছে 4 মিটার। বোঝা গেছে? এইটা হচ্ছে চিত্র। চিত্রটা যদি অঙ্কন করা না হয় তাহলে কিন্তু অঙ্ক করতে আমাদের কষ্ট হবে। এই জন্য আমরা চিত্রটা আঁকাবো আগে সবসময় চেষ্টা করব যে পরিমিতির ক্ষেত্রে, বিশেষ করে পরিমিতির ক্ষেত্রে সবসময় চিত্রটা আঁকানোর চেষ্টা করব। এবার এখানে খেয়াল করো যে এই জায়গাটায় দৈর্ঘ্য দেওয়া আছে 80 মিটার। যখন পুকুর খনন করা হয়েছে দৈর্ঘ্য কিন্তু এইখান থেকে একটু কমে গেছে, এইখান থেকেও কমে গেছে, রাইট? প্রস্থের ক্ষেত্রেও একই জিনিস, এইখান থেকে একটু কমে গেছে, এইখান থেকেও কমে গেছে, দুই জায়গায়, তাই না? এই জায়গা থেকে কমে গেছে। এবার ওরা যখন বলছে যে কোশ্চেনে বলছে যে পুকুর পাড়ের ক্ষেত্রফল, এটা হচ্ছে আমাদের চাইছে। ক্ষেত্রফল যদি বের করতে চাই, পুকুর পাড় মানে এই যে এই জায়গাটুকুর ক্ষেত্রফল আমি যখন বের করতে চাইবো, তাহলে মোট জমির ক্ষেত্রফল তো আমি জানি, 60 আর 80 গুণ করলেই তো জমির ক্ষেত্রফল বের হয়ে যাবে। ওই ক্ষেত্রফল থেকে কোনোভাবে যদি আমি পুকুরের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিতে পারি, তাহলেই তো আমার পুকুর পাড়ের ক্ষেত্রফল বের হয়ে যাবে, তাই না? তাহলে এই যে আমার ক্ষেত্রফল, এটা বের করার জন্য আমার কিন্তু এই যে পুকুরের দৈর্ঘ্যটা আর প্রস্থটা আগে লিখতেছে।
দৈর্ঘ্য আর প্রস্থ যখন আমরা বের করব, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে এটার ক্ষেত্রফল বের করতে পারবো। এই বড় ক্ষেত্রফল থেকে এইটা বিয়োগ করে দিলেই কিন্তু আমার পাড়ের পুকুর পাড়ের ক্ষেত্রফল বের হয়ে যাবে। চলো এটা সমাধান করি। সমাধান না বুঝলে কোনো সমস্যা নাই, এখন তুমি আমি যখন ম্যাথটা করব তখন বুঝতে পারবে। দেখো দেওয়া আছে জমির জমির দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, আর জমির এবং প্রস্থ প্রস্থ হচ্ছে 60 মিটার। অতএব জমির ক্ষেত্রফল, জমির ক্ষেত্রফল ক্ষেত্রফল কি হবে, যেহেতু আয়তকার তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এখানে আসবে 4800 বর্গ মিটার। এটা কার ক্ষেত্রফল? পুরা জমির, পুরা জমির পুকুর টুকুর সহ এই পুরা জমির ক্ষেত্রফল পেয়ে গেছি। এইবার আমি বলছি যে আমি তো আমার টার্গেট কি করা, এটার ক্ষেত্রফল থেকে এই পুকুরের ক্ষেত্রফলটা বিয়োগ করব। তো পুকুরের ক্ষেত্রফল যদি আমি বিয়োগ করতে চাই তাহলে তো পুকুরের দৈর্ঘ্য আর প্রস্থটা আমার জানা লাগবে, তাই না? তো পুকুরের দৈর্ঘ্য যদি নির্ণয় করতে চাই, যে তাহলে আমার এই বিস্তার বাদ দেওয়া লাগবে, তাই তো? তাহলে পার, ওইটা তো বিস্তারটা মূলত কি পার না, তাহলে পার বাদে লিখি, পার বাদে বাদে পুকুরের দৈর্ঘ্য। জিনিসটা বোঝার চেষ্টা করো, পার সহ যদি হয়, পার সহ যদি দৈর্ঘ্য নেই তাহলে এইটুকু হবে, এইটুকু হবে, কিন্তু আমার এইটুকু জায়গা তো বাদ গেছে, মানে বিস্তার বাদ গেছে। বিস্তার বাদ দিয়েই তো পুকুরের পাড়ের দৈর্ঘ্য নির্ণয় করা লাগবে না? তো পার বাদে পুকুরের দৈর্ঘ্য, আগে দৈর্ঘ্য কত ছিল বলতো? 80। 80 থেকে এখন এই বরাবর এইখানে এই জায়গাটুকু বাদ গেছে, আমার এই জায়গাটুকুর মান কত? 4। আবার এই জায়গাটুকু বাদ গেছে, এইখানেও কত মান? 4 না? তো আমরা 80 থেকে 4 কয়বার বাদ গেছে? 2 বার বাদ গেছে, এই জন্য 4 ইন্টু 2 করা হয়। অথবা তুমি যদি চাও যে এরকম করতে 80 মাইনাস 4 মাইনাস 4, তাও হবে, কোনো সমস্যা নেই। সো আমি এইটা বেশি পছন্দ আমার, সো এটা আমি করলাম, তোমরা অন্যভাবে করতে পারো। তো এটা হবে কত হয়ে যাবে, যে 80 থেকে তুমি যদি 4 to 8 বাদ দাও তাহলে 72 মিটার। বোঝা গেছে? তো অনুরূপ ভাবে পার বাদে পুকুরের প্রস্থ নির্ণয় করে ফেলি। প্রস্থ কি হবে? 60 60 মাইনাস 4 ইন্টু 2। দেখো প্রস্থ বরাবর দুই জায়গায় বাদ গেছে, এইখানেও বাদ গেছে, এইখানেও বাদ গেছে, তাই না? তো একই জিনিস, তাহলে এটা হয়ে যাবে 60 মাইনাস 8 52 মিটার। এই দেখো আমি পুকুর পাড়ের দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু পেয়ে গেছি। পুকুরের দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে এখন পুকুরের কি বের করবো? ক্ষেত্রফল। তাহলে পুকুরের ক্ষেত্রফলটা এখন আমি বের করবো। অতএব পার বাদে পুকুরের ক্ষেত্রফল, ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল কত হবে? 72 মাইনাস 52। এইটা গুণ করলে হয় তোমার 3744, মুখস্থ হয়ে গেছে 3744। এই অঙ্ক এত করাইছি লাইফে স্টুডেন্টদের, তা এখন মানেই মুখস্থ হয়ে গেছে করাইতে করাইতে। এমন না যে আমি হচ্ছে করে ফেলছি ইনস্ট্যান্ট। সো আরেকটা কাজ, আরেকটা কথা, তোমরা তো ম্যাথ শিখতেছো তাই না? ম্যাথের কিন্তু শুধু এইখানেই শেষ না, এরপরে কিন্তু অ্যাডমিশন থাকে। আর যারা অনেকে আছে বাইরের দেশে পড়তে চাও বা চাকরির ক্ষেত্রে, তখন কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। সো এরকম কিন্তু অনেক ট্রিক্স আছে, 2 সংখ্যার গুণ কিভাবে ইনস্ট্যান্ট করতে হয়, 3 সংখ্যার গুণ কিভাবে ইনস্ট্যান্ট করতে হয়। সো ওগুলার মাধ্যমে কিন্তু মুখে মুখে গুণ করে ফেলা যায়। তো তোমরা যদি ওইরকম হচ্ছে ক্লাস চাও কমেন্টে জানাইতে পারো, আমি ওইরকম ট্রিক্স নিয়েও ক্লাস বানাইতে পারি। সো খেয়াল রাখবা যে ক্যালকুলেশনটা মুখে যদি করতে পারো এটা বেস্ট। হ্যাঁ, ক্যালকুলেটর অবশ্যই ইউজ করবা যেখানে ইউজ করতে দেয়, আর যেখানে দেয় না সেখানে তো তোমার মুখে করা ছাড়া উপায় থাকবে না। আইবিএ এর এক্সাম যদি কেউ দাও, ইন্টারমিডিয়েটের শেষে যারা আইবিএ তে বিবিএ করতে চাও, সো তারা কিন্তু ক্যালকুলেটর পাবে না, মুখে মুখে করা লাগবে। গুণ যাই আছে, গুণ যোগ ভাগ বিয়োগ সব। সো এটা হচ্ছে এত বর্গ মিটার, বর্গ মিটার। তো এটা গেল পুকুরের পার্বাদে পুকুরের ক্ষেত্রফল, আর এটা ছিল পুরা জমির ক্ষেত্রফল। পুরা জমির থেকে যদি আমি পুকুরটা বাদ দিয়ে দিই তাহলে কি পাড়ের ক্ষেত্রফল পাওয়া যায় না, যেটা আমার কোশ্চেনে চাইছে যে পুকুর পাড়ের ক্ষেত্রফল। অতএব পাড়ের ক্ষেত্রফল, পুকুর পাড়, তোমরা পুকুর পাড় লিখো, হ্যাঁ, পাড়ের ক্ষেত্রফল। তাহলে পাড়ের ক্ষেত্রফলটা কি হবে? টোটাল ক্ষেত্রফল থেকে আমি এটা বাদ দিয়ে দেবো 3744। সো এটা ক্যালকুলেশন করলে হবে 1056 বর্গ
সো ইয়া, এই ছিল পুকুর পাড়ের ক্ষেত্রফল। বুঝা গেছে? আরেকবার লাস্ট আমি বলে দেই অঙ্কটা। অঙ্কটাতে বলা ছিল দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে জমির, আবার 4 মিটার বিস্তার বিশিষ্ট একটা পুকুর খনন করা হয়েছে, যার পুকুর পাড়ে চারিদিকে 4 মিটার করে। এখন আমার কোশ্চেনে চাইছে যে পুকুর পাড়ের এই ডার্ক অংশটার ক্ষেত্রফল। তো এটা করার জন্য আমি কি, যেহেতু আমার জমির দৈর্ঘ্য প্রস্থ জানি, জমির ক্ষেত্রফলটা আগে আমি বের করে ফেললাম। তারপরে আমি এই পুকুরের দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করব। কেন নির্ণয় করব? কারণ জমি থেকে পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিলেই তো পুকুর পাড়ের ক্ষেত্রফল বের হয়ে যাবে, রাইট? সো দ্যাটস ওয়াই আমার টার্গেট হচ্ছে এখন কি বের করা, আমার টার্গেট হচ্ছে পুকুর পাড়ের দৈর্ঘ্য বের করা। এখন পুকুর পাড়ের দৈর্ঘ্যটা যখন বের করব তখন তো পার বাদ দেওয়া লাগবে, তাই না? পার কয় দিকে বাদ দেওয়া লাগবে? দুই দিকে বাদ দেওয়া লাগবে। এই জন্য 80 মাইনাস 4 ইন্টু 2, দুই দিকে বাদ দেওয়া লাগে কত মিটার করে? 4 মিটার। এই জন্য এটা বিয়োগ করছি। অনুরূপভাবে প্রস্থটা বের করছি। এবার দেখো এটা পারবাদে দৈর্ঘ্য আর পারবাদে প্রস্থ, মানে এইটুকু হবে 72 আর এটা হবে 52। এবার জাস্ট এটা গুণ করলেই তো পুকুরের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি পারবাদে। তারপরে আমরা কি করব, জমির ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিলে পুকুর পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব। বুঝা গেছে? না বুঝলে ভিডিওটা পজ করে আবার দেখো, বুঝে যাবা। তো 3 নম্বর ম্যাপটা এবার দেখি আমরা। একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ হচ্ছে 30 মিটার। বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটা পুকুর আছে। এর আগের ম্যাথের মতোই বিষয়টা, যে আগের ম্যাথেও কি একটা বাগান ছিল, বাগানের দৈর্ঘ্য প্রস্থ ছিল, আর এই ম্যাথটাতেও দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। তারপর ওর ভিতরে আবার একটা পুকুর আছে, আগে একটা পুকুরই ছিল। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ, মানে অর্ধেক হলে পুকুরের দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করো। এর আগের অঙ্কেও কিন্তু আমরা পুকুরের দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করা লাগছিল আমাদের, তখন আবার বিস্তার দেওয়া ছিল, এখন বিস্তার দেওয়া নাই। তো চিত্রটা আমি একটু অঙ্কন করি তাহলে বুঝতে সুবিধা হবে। দৈর্ঘ্য আর প্রস্থ, রাইট? দৈর্ঘ্য প্রস্থ কত? দৈর্ঘ্য হচ্ছে 40, 30। এখন এর ভিতরে একটা পুকুর আছে, সমান পার বিশিষ্ট একটা কি পুকুর আছে, এই যে সমান পার, এই কথাটা। তো সমান পার বিশিষ্ট একটা আমরা যদি পুকুর অঙ্কন করি, এটা হচ্ছে একটা পুকুর, লম্বা পুকুর, সুইমিং পুল। আচ্ছা, ওকে। এটা যদি আমরা একটা কি আছে, একটা পুকুর আছে, পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। এখন খেয়াল করো তো বাগানের ক্ষেত্রফল কত হবে, দেখেই তো বলা যায় দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে 1200। 1200-র অর্ধেক কত? 600। তাহলে এই জায়গাটা যদি হয় 1200, টোটাল 1200, তাহলে পুকুরেরটা কত হবে? 600, অর্ধেক। বোঝা গেছে? পুকুরের এবার আমি ক্ষেত্রফল জানি, কিন্তু পুকুরের এবার কি বের করতে বলছে? দৈর্ঘ্য আর প্রস্থ। এবার দেখো বিস্তারটা তো আমি জানি না, বিস্তারটা আমার লাগবে। বিস্তারটা অজানা, এক্স ধরে নিলাম, এটাকে অজানা যেহেতু, এটাকে আমরা কি ধরে নিলাম? এক্স ধরে নিলাম। সো আমার টার্গেট হচ্ছে এখন কি বের করা, যে আমি যেহেতু পুকুরের ক্ষেত্রফল দিয়ে বাগানের ক্ষেত্রফল দিয়ে পুকুরের ক্ষেত্রফল বের করতেছি, ওইখান থেকে আমার এমন একটা কিছু, এমন একটা সমীকরণ গঠন করা লাগবে যেখান থেকে আমি এক্স এর ভ্যালুটা বের করে ফেলতে পারি। এক্স এর ভ্যালুটা বের করলেই তো আমাদের কি পুকুর পাড়ের দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করে ফেলতে পারবো। সো চলো সমাধান করি, সমাধান করলে বুঝে যাবো বিষয়টা। তো দেওয়া আছে, লিখি। দেওয়া আছে কি? দেওয়া আছে, দেওয়া আছে পুকুরের, সরি বাগানের, বাগানের দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, আর প্রস্থ, প্রস্থ কত মিটার? প্রস্থ হচ্ছে 30 মিটার। অর্থাৎ বাগানের, বাগানের ক্ষেত্রফল। তোমরা লিখবে এটা, হ্যাঁ, পুরোটাই লিখবা। তো এখানে 40 টাইমস 30, 1200 বর্গমিটার, বর্গমিটার লিখলাম আমরা। এবার বাগানের ক্ষেত্রফল তো পাইছি, বাগানের ক্ষেত্রফল জানলে আমি পুকুরের ক্ষেত্রফল বের করতে পারবো। তো যেহেতু, যেহেতু বাগ পুকুরের ক্ষেত্রফল, পুকুরের, পুকুরের ক্ষেত্রফল বাগানের, বাগানের ক্ষেত্রফলের এত অংশ, অতএব পুকুরের ক্ষেত্রফল,
পুকুরের ক্ষেত্রফল কত হবে? পুকুরের ক্ষেত্রফল হবে 1200 হচ্ছে হাফ, তাহলে এটা আমরা লিখতে পারি 600 বর্গ মিটার। এইবার আমরা দৈর্ঘ্য, পুকুরের দৈর্ঘ্য তো জানি না, জানি পুকুরের দৈর্ঘ্য জানি না, প্রস্থ জানি না, এটাই বের করতে বলছে। এখন যদি আমি বিস্তার x ধরি, তাহলে পুকুর পাড়ের দৈর্ঘ্যটা কি হবে বলতো? দৈর্ঘ্য হচ্ছে, বাগানের দৈর্ঘ্য কত আছে? 40 থেকে আমি x বাদ দিব। কয়টা x বাদ দিব? 2টা x বাদ দিব, তাইলে তো দৈর্ঘ্য পেয়ে যাব। দৈর্ঘ্য পেলে তো প্রস্থ একই ভাবে পাবো, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি যে পার বাদে ধরি 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 কি ধরবো? পুকুরের বিস্তার, পুকুর পাড়ের বিস্তার, বিস্তার হচ্ছে x মিটার। অতএব পুকুর পাড়ের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য হচ্ছে পার বাদে পুকুর পাড়ের দৈর্ঘ্য, পার বাদে পুকুর পাড়ের দৈর্ঘ্য কি হবে বলো? 40 মাইনাস কত? x, কত x? 2x, 2 গুণ x, তাহলে এটা দাঁড়াচ্ছে আমাদের 40 মাইনাস 2x, এটা হয়ে গেল দৈর্ঘ্য, এত মিটার। অতএব পার বাদে পুকুর পাড়ের প্রস্থ কত হবে? 30 মাইনাস 2 ইন্টু x, 30 মাইনাস 2x মিটার। তা এখন দৈর্ঘ্য প্রস্থ তো পেয়ে গেছি, তাই না? দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, তাহলে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে কি ক্ষেত্রফল বের করতে, মানে ক্ষেত্রফলের সূত্র বানাতে পারি আমরা। পার বাদে পুকুর পাড়ের দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছি, তাহলে পুকুরের দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে পুকুরের কি হয়ে যাবে? ক্ষেত্রফল বের হবে না? আবার দেখো, পুকুরের ক্ষেত্রফল আমি 600 জানি, তাই তো? এখান থেকে 600 জানি, তাহলে শর্ত মতে এটার ক্ষেত্রফল সমান 600 লিখলেই তো আমাদের একটা সমীকরণ গঠন হয়ে যাবে, তাই না? সেখান থেকে আমরা x এর মানটা বের করতে পারবো। তাহলে আমরা এখন লিখি, এখানে আমাদের জায়গা নেই, বোর্ডটা একটু ছোট যথেষ্ট, আমরা এইখানে লিখি, পরে আবার এইখানে মুছবো না। শর্ত মতে অতএব পার বাদে পুকুরের ক্ষেত্রফল সমান হচ্ছে কত হবে? 40 মাইনাস 2x গুণ 30 মাইনাস 2x, এটা হচ্ছে বর্গ মিটার। বুঝা গেছে? তাহলে শর্ত মতে কি দিতে পারি? শর্ত মতে এই যে এইটা সমান হচ্ছে 600, তাহলে এখানে দিয়ে দাও মাইনাস 2x, 30 মাইনাস 2x সমান হচ্ছে 600। এবার জাস্ট ক্যালকুলেশন করো, গুণটা করো। এটা গুণ করলে হবে কত? 1200 মাইনাস হচ্ছে 80x প্লাস মাইনাস হচ্ছে 60x আর হচ্ছে প্লাস হচ্ছে 4x স্কয়ার মাইনাস 600 এই পাশে নিয়ে আসলাম আর সমান 0 লিখে দিলাম। এবার ক্যালকুলেশন করলে 4x স্কয়ার মাইনাস 140x আর এটা হচ্ছে প্লাস 600 সমান 0। এবার আমরা 4 কমন নিলে x স্কয়ার মাইনাস 140 কে যদি আমরা ভাগ করি তাহলে হবে 3 আর 5, 35x প্লাস 150 সমান 0। সো x স্কয়ার মাইনাস 35x প্লাস হচ্ছে 150 সমান 0। এবার এটাকে আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম কিভাবে করে সেটা আমরা দেখছি, গত ভিডিওতে আমরা করছিলাম। তো আমরা একটু এখানে হচ্ছে মুছি এই জায়গাটা, হ্যাঁ, অঙ্কটাই মুছে দিলাম। সো এখানে করি আমরা আরেকটা লাইন এখানে করে আসি। এটারে আমরা মিডল টার্ম করব কিভাবে? 150 কে আমরা ভাঙবো। বলছিলাম যে মিডল টার্ম করার সিস্টেমটা হচ্ছে এটা আর এইটাই, যে প্রথম পদ এবং ধ্রুব পদের সহগ যেটা থাকবে সেটা কি করব? গুণ করে নিব। তাহলে 1 আর 150 গুণ করব। এবার গুণ করে এই 150 কে যে রেজাল্টটা পাবো ওইটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে থাকবো। উৎপাদক বিশ্লেষণ করতে করতে কয়টা সংখ্যা বের করব? দুইটা। যে দুইটা যোগ বিয়োগ করলে 35 আসবে, মাঝখানেরটা আসবে, মাঝখানে সহগটা আসবে এবং গুণ করলে সেই গুণফলটা আসবে, এইটার এটার গুণফল আসবে। সো 150 কে যদি আমরা ভাঙি এইভাবে যে 150
150, 2 দিয়ে ভাঙলে কত হবে 75, 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, 3 কত হবে 2 5, আর এটা যাবে 5 কত। তো এখন খেয়াল করি 3 দুগুণে 6 আর 25, 6 আর 25 কে আমার 35 হয়, হয় না, তাহলে আরো ভাঙতে হবে 5, এটা হচ্ছে 5, 3 দুগুণে 6, 5 6 কত হয় 30, তাহলে 30 আর কত 5, 30 আর 5 কিন্তু 35 হয়ে যায়। ওকে, তাহলে আমরা এটাই করি যে x স্কয়ার ফার্স্টে চিহ্ন সহ লাস্টে চিহ্ন সহ বসাই দিব। তারপরে এই দুইটা সংখ্যার মধ্যে আমাদের এই দুটো সংখ্যার মধ্যে সবচেয়ে বড়টা আগে বসাবো, তাহলে 30x আর এইখানে হচ্ছে কত 5x, 5x। এখন এখানে আমি মাইনাস দিলে 35 হয় না প্লাস দিলে 35 হয়? মাইনাস দিলে, কারণ মাইনাস দিলে দুইটা একই রকম চিহ্ন যোগ করতে হয়। সো তখন হয়ে যাবে আমার 35 হয়ে যাবে। এবার আমরা এখানে কমন নিব। সো এই লাইনটাই আমরা হচ্ছে এইখানে করব। এখানে এটা মুছে দেই। এখানে x কমন নাও, x কমন নিলে কি হবে x মাইনাস 30, আর এখানে মাইনাস 5 কমন নাও, তাহলে এখানে কি হবে x মাইনাস 30 হবে সমান হচ্ছে 0। তাহলে x মাইনাস 30, x মাইনাস কত 5 সমান হচ্ছে 0। তাহলে হয় অথবা যদি আমরা করি, হয় x সমান আসবে 5 অথবা x সমান আসবে কত 30 আসছে। এখন আমার 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 তো x এর মান কি ছিল? x মানে কি বিস্তার না? বিস্তার কখনো 35 এই যে দৈর্ঘ্য প্রস্থ সমান হইতে পারবে না, তাহলে তো এটা বিস্তার থাকলো না। সো এইটা হচ্ছে গ্রহণযোগ্য না, ছোট মানটা নিব আমরা। তাহলে এটা গ্রহণযোগ্য নয়, এভাবে নোট করে দিলে হয়ে যাবে। তাহলে বিস্তার হচ্ছে কত x। এখন আমার কোশ্চেনে বলছিল কি পুকুরের দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ কত হবে? তাহলে পুকুর পাড়ের পার পুকুরের দৈর্ঘ্যটা আমরা পুকুরের দৈর্ঘ্য নির্ণয় করবো, তাই তো? তাহলে পুকুরের দৈর্ঘ্য আমার কত ছিল? এই যে 40 মাইনাস 2x, এখানে জাস্ট বসাইলে হয়ে যাবে। অতএব পুকুরের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য হবে 40 মাইনাস 2 ইন্টু 5, তাহলে 10 30, এটা 30 মিটার হবে। হ্যাঁ, আর এটা হচ্ছে পুকুরের প্রস্থ কি হবে? একটু লেখা ঘিজিমিজি হয়েছে, তো তোমরা একটু বোঝার চেষ্টা করো, তাইলে হবে 5, তাহলে এটা কত হবে 20 মিটার। তাহলে 30 আর কত 20 মিটার। এটা হচ্ছে পুকুরের দৈর্ঘ্য আর এটা হচ্ছে পুকুরের প্রস্থ। বোঝা গেছে? আরেকটা কথা, অঙ্ক যদি না বুঝো, একটা অঙ্ক প্রথম দেখায় যদি না বুঝো, হতাশ হওয়ার কিছু নেই। ওই ম্যাথটা যদি আরেকবার দেখো, মানে একটা ম্যাথ একবার যদি না বুঝো, দুই একবার যদি দেখো এটা, ওটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সো এবার 4 নম্বর ম্যাথ। এখানে বলা হয়েছে একটি বর্গাকার মাঠের বাইরে চারিদিকে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে। এর আগের ম্যাথে কিন্তু বাগানের ভিতরে পুকুর কাটা হয়েছিল, আর এইবার বলতেছে যে বর্গাকার একটা মাঠের বাইরে, আগে রাস্তা ছিল ভিতরে আর এখন রাস্তাটা কোথায়? বাইরে। এই জায়গাটা খেয়াল রাখা লাগবে, এই জায়গাটা বাইরে। চারিদিকে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে। কার চারিদিকে? বর্গাকার মাঠের চারিদিকে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল কত? চলো আমরা চিত্রটা এঁকে ফেলি। এটা হচ্ছে একটা বর্গাকার মাঠ। বর্গাকার মাঠের বাইরে চারিদিকে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে। মানে এখন যদি আমি একটা রাস্তা কল্পনা করি চারিদিকে, এই যে এটা হচ্ছে সেই রাস্তা, যেই রাস্তার চওড়াটা হচ্ছে কত 5 মিটার। এই যে এই জায়গাটুকু আমাদের কত 5 মিটার, 5 মিটার। সো এটাও সেম, আমি আর লিখতেছি না, 5 মিটার। এখন রাস্তার ক্ষেত্রফল, এই যে রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার। রাস্তার ক্ষেত্রফল মানে কি? এই যে এই অংশটুকুর ক্ষেত্রফল এবার দেওয়া আছে। এর আগে কিন্তু আমরা এই অংশটুকুর ক্ষেত্রফল একবার বের করছিলাম, আর এবার ওই কাজটাই করছে, জাস্ট উল্টা করে দিছে। এখন এইটুকু যদি আমি এই রাস্তার ক্ষেত্রফলটা যদি আমি বের করতে চাই, তো আমার এই পুরা বড় এই সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে যদি আমি এই ছোট এই বর্গাকার মাঠের ক্ষেত্রফলটা বিয়োগ করে দেই, তাইলেই তো রাস্তার ক্ষেত্রফল পাবো এবং একটা শর্ত গঠন করতে পারবো, রাইট? সো সেই ক্ষেত্রে আমি এবার এটা ধরে নিলাম যে বর্গাকার মাঠের যে দৈর্ঘ্য
সবই তো এক্সই হবে, তাই না? প্রত্যেক যেহেতু বর্গাকার, তো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এক্স। তাহলে বর্গাকার মাঠের চারিদিকে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 500 বর্গমিটার। তো দেওয়া আছে, কি দেওয়া আছে আগে দেখবো, দেওয়া আছে কি দেওয়া আছে। দেওয়া আছে হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল হচ্ছে কত? 500 বর্গমিটার, রাইট? 500 বর্গমিটার। তো এখন আমরা ধরে নিব, ধরি বর্গাকার মাঠের, ধরি বর্গাকার মাঠের, মাঠের কি দৈর্ঘ্য, বর্গাকার মাঠের দৈর্ঘ্য কি ধরে নিলাম? এক্স মিটার। অতএব বর্গাকার মাঠের কি ক্ষেত্রফল কি হবে? যেহেতু বর্গক্ষেত্র, বাহু গুণ বাহু, তাই না? তার মানে এক্স স্কোয়ার বর্গমিটার, বর্গমিটার। এবার এটার ক্ষেত্রফল তো আমি পাইলাম এক্স বর্গমিটার, রাইট? এক্স বর্গমিটার, এক্স বর্গমিটার, এক্স স্কোয়ার। তো এবার আমার এই বড়টার দৈর্ঘ্যর প্রস্থ জানলেই না আমি হচ্ছে এটার ক্ষেত্রফল, যেহেতু এক বাহুর বের করলেই তো হয়ে যাবে, কারণ 5 মিটার তো চারিদিকে বাড়ছে, সো এইটাও তো একটা বর্গক্ষেত্র, তাই না? তাহলে পার সহ, এটা হচ্ছে চওড়া একটা রাস্তা, রাস্তা, তাহলে রাস্তা সহ বর্গাকার মাঠের দৈর্ঘ্য, এটা আগে বের করি। রাস্তা সহ, রাস্তা সহ বর্গাকার মাঠের দৈর্ঘ্য। এবার বলো তো কি হবে? আগে তো দৈর্ঘ্য ছিল, বর্গাকার মাঠের দৈর্ঘ্য এক্স ছিল, এখন রাস্তা, রাস্তা সহ বর্গাকার মাঠের দৈর্ঘ্য। দেখো তো, দৈর্ঘ্য মানে একবার দৈর্ঘ্য বললেই হবে, আমার প্রস্থ তো আর নাই, এটা তো পুরোটাই বর্গক্ষেত্র, তাই তো? দৈর্ঘ্য আর প্রস্থ একই। এখন দেখো দৈর্ঘ্য যদি এইটা ধরি, তাহলে এই বরাবর কতটুকু বাড়ছে? এটা 5, আবার এই বরাবরও কতটুকু বাড়ছে? 5। এই পুরাটা মিলেই তো দৈর্ঘ্য হইছে, তাই না? এই পুরাটা মিলে, এই পুরাটা মিলেই তো এই দৈর্ঘ্য হইছে। সো তখন দৈর্ঘ্য কি হবে? যে এক্স প্লাস, এইখানে 5 মিটার বাড়ছে, এইখানেও তো 5 মিটার বাড়ছে, তাইলে 5 ইন্টু কত? 2, দুইবার বাড়ছে, আগের অঙ্কের মতোই। তাহলে এক্স প্লাস কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। বোঝা গেছে? মিটার। তো এটা যদি দৈর্ঘ্য হয়, এক বাহুর দৈর্ঘ্য, তাহলে এটা তো বর্গক্ষেত্র, তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? তাহলে রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কি হবে? এটার জাস্ট আমরা কি করে দিব? বর্গ করে দিব, স্কয়ার করে দিব, তাইলেই তো হয়ে যাবে বর্গ মিটার। এবার দেখো, আমি তো এটা কি পাইছি? এটা তো পাইছি সম্পূর্ণটা, সম্পূর্ণটার ক্ষেত্রফল। আর ভিতরের ক্ষেত্রফল কত? এক্স স্কয়ার, এটুকুর ক্ষেত্রফল, রাইট? এবার সম্পূর্ণ থেকে এই ভিতরেটা যদি বাদ দেই, তাইলেই তো আমার রাস্তার ক্ষেত্রফল 500 পাবো। বোঝা গেছে শর্তটা কি? আমি আরেকবার বলতেছি, যে এইটা তো রাস্তা সহ ক্ষেত্রফল, মানে সম্পূর্ণটা, ওইটার মধ্যে থেকে আমি যে বর্গাকার মাঠের, বর্গাকার মাঠের ক্ষেত্রফল তো জানি এক্স স্কয়ার, এইটুকু এক্স স্কয়ার, আর পুরাটা হচ্ছে এক্স প্লাস 10 হোল স্কয়ার। পুরাটা থেকে যদি এইটুকু বাদ দিয়ে দেই, তাইলে তো আমার এই রাস্তাটুকু থাকতেছে, তাই না? আর ওইটাই রাস্তার ক্ষেত্রফল তো 500 দেওয়াই আছে। তাহলে শর্ত মতে এইটা বিয়োগ এইটা সমান হচ্ছে 500। তাহলে প্রশ্ন মতে এক্স প্লাস 10 হোল স্কয়ার, যেহেতু এটা বড়, এটা থেকে আমি এক্স স্কয়ার বাদ দিব, বাদ দিলে কত পাবো? রাস্তার ক্ষেত্রফল 500। এই তো হয়ে গেছে অঙ্ক, জাস্ট এটা এবার সমাধান করলে হয়ে যাবে। আমার করা লাগবে? আচ্ছা আমি করতেছি। তো এইখানে এক্স স্কয়ার প্লাস হচ্ছে 20x প্লাস হচ্ছে 100 মাইনাস এক্স স্কয়ার 500। সো সহজে এখানে হয়ে যাবে, এক্স স্কয়ার কেটে দাও, 20x 500 মাইনাস 100 সমান হচ্ছে 400। 20x স্কয়ার x সমান হচ্ছে 400। সো x সমান কত বের হবে? 400 ভাগ 20। সো এটা দিয়ে কাটলে হবে 0 0 কাটা আর 20, তাহলে x এর মান হচ্ছে, x মানে কি ছিল? বর্গাকার মাঠের দৈর্ঘ্য, তাই না? সো এইটুকু হচ্ছে 20 মিটার। কোশ্চেনে চাইছিল বর্গাকার মাঠের ক্ষেত্রফল, তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল কোনটা? এক্স স্কয়ার। অতএব বর্গাকার, বর্গাকার মাঠের ক্ষেত্রফল, এখানে জাস্ট বসে দাও, ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হবে? এক্স স্কয়ার সমান হচ্ছে 20 স্কয়ার
400 বর্গ মিটার। এটাই ঠিক আছে, বর্গাকার মাঠের ক্ষেত্রফল এইটুকু চাইছে, বর্গাকার মাঠের ক্ষেত্রফল হয়ে গেছে 400 বর্গ মিটার, এটা উত্তর। এটা 5 নম্বর ম্যাথ। আগে ম্যাথটা পড়বো, তারপরে কি দেওয়া আছে, কি চাইছে, আর যা চাইছে সেটা বের করতে কি লাগে সেই কোশ্চেনগুলো করে করে আমি উত্তরটা বের করব। তো প্রথম হচ্ছে কি দেওয়া আছে, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। ওকে ফাইন, ভালো কথা। বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের দুইটারই কি সমান, পরিসীমা সমান। তাহলে আমি যদি বর্গের পরিসীমা বের করতে পারি তাহলে ওইটা আয়তক্ষেত্রের পরিসীমা বলতে পারবো, আর যদি আয়তের পরিসীমা বের করি তাহলে ওইটা সমান কি, বর্গের পরিসীমা বলতে পারবো। এবার আসি কার সম্পর্কে তথ্য দেওয়া আছে। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আয়তক্ষেত্র সম্পর্কে তথ্য দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে কারে ধরবো, দৈর্ঘ্য যদি বের করতে চাই তাহলে প্রস্থ ধরবো x, দৈর্ঘ্য কি হবে 3x, রাইট। এবং তাদের ক্ষেত্রফল, ভালো হয়েছে না, এই যে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই তো ক্ষেত্রফল পেয়ে যাবে, তাই তো, এটা পেয়ে যাবে। এবার বলছে এখান থেকে আমার কথা শেষ। এবার দেখো এখানে কি দাঁড়াইছে, একটা সমীকরণ তো দাঁড়াইছে, তাহলে কি x এর মান বের করতে পারবো। x এর মান যদি আমি বের করতে পারি এখান থেকে, তাহলে কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব। দৈর্ঘ্য প্রস্থ পাইলে আয়তক্ষেত্রের পরিসীমা পাবো, আয়তক্ষেত্রের পরিসীমা মানে বর্গের পরিসীমা পাবো। বোঝা গেছে কি বলছি এটা। এবার আসো, প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে ক্ষেত্রটি বাধাই করতে, বর্গক্ষেত্র কাকে বাধাই করব, আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র। বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রকে বাধাই করতে মোট কতটি পাথর লাগবে। আমার যদি এটা একটা বর্গক্ষেত্র হয়, এখন আমি পাথর এই যে এরকম মনে করি এগুলাকে একটা বর্গক্ষেত্র, কয়টা পাথর লাগবে সেটা। তাহলে এটা যদি আমি বের করতে চাই তাহলে আমার কি, যে পাথর আছে পাথরের ক্ষেত্রফলও জানা লাগবে, আবার এই বর্গক্ষেত্র যেটা এটারও ক্ষেত্রফল জানা লাগবে। জাস্ট তারপরে ওটা আমরা ভাগ করে দিলেই হয়ে যাবে। কিছু না বুঝলেও সমস্যা নাই, আমরা ম্যাথটা এখন করব। তুমি যদি মনোযোগ দাও, আমার সাথে আমার কথাগুলো শোনো, তাইলে ম্যাথটা বুঝে যাবা। এইটুকু জাস্ট আমি এমনি বলছি যে মনে মনে এইভাবে চিন্তা করে করা যায়। হ্যাঁ, সো চলো এবার আমরা শুরু করি যে কি দেওয়া আছে। দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি, এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে কিন্তু, রাইট। ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, 7 6 কত 8 বর্গ মিটার। এবার ধরি আয়তক্ষেত্রের প্রস্থ। কেন প্রস্থ ধরবো, কারণ প্রস্থের 3 গুণ হচ্ছে দৈর্ঘ্য, এটা বলছে। তাইলে আমরা লিখবো হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে x মিটার ধরে নিলাম। ওকে, অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে কত, 3 গুণ 3x মিটার। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে, ক্ষেত্রফল হচ্ছে 3x ইন্টু x সমান হচ্ছে 3x স্কোয়ার বর্গ মিটার। এটা তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া আছে, এই যে এটা দেওয়া আছে শুরুতে শর্ত মতে, তাহলে এইটা সমান এইটা। তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে যাই দিবা। আমাদের সময় আমি যখন স্কুলে পড়ি, এই শর্ত মতে আর প্রশ্ন মতে নিয়ে একটা রীতিমতো মারামারি চলতো আমাদের মধ্যে, যে শর্ত মতে দিতে হবে, নাইলে হচ্ছে স্যার যদি কেটে দেয়। আমি স্যারের কাছে প্রাইভেট পড়তাম না, স্কুলের টিচারের কাছে। সো এরকম একটা ভয় কাজ করতো যে শর্ত মতে দিব না প্রশ্ন মতে দিব, কোনটা দিলে কি হবে বা কেটে দিবে কিনা। সো খুবই মনে পড়লো হঠাৎ আমার বিষয়টা। আচ্ছা, এবার আমরা ম্যাথে ফিরে আসি। তাহলে শর্ত মতে কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো। ক্ষেত্রফল 3x স্কোয়ার সমান হচ্ছে 768। সো এখানে x স্কোয়ার সমান তুমি কি লিখতে পারো, 768 ভাগ হচ্ছে 3। তো এটা দিয়ে কাটলে 2 5 6, তাহলে এখানে আসবে 2 5 কত 6। তো আসি x সমান হবে 2 5 6, এটা জানি আমরা হচ্ছে 16, এটার বর্গমূল করলে সো 16 চলে আসে। তাহলে আমি x মানে কি ধরছিলাম বলো তো, প্রস্থ পাইছি। প্রস্থ কিন্তু আমি পেয়ে গেছি কত, 16।
তাহলে দৈর্ঘ্য তো পেয়ে যাব। তাহলে আমরা বের করে ফেলি, অতএব আয়তক্ষেত্রের প্রস্থ প্রস্থ 16 মিটার এবং দৈর্ঘ্য, বলো দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য হচ্ছে 3 গুণ 16, 48 মিটার। এবার আমরা কি বের করবো? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ তো পেয়ে গেছি। আয়তক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা, রাইট? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা দিয়েই তো আমার বর্গক্ষেত্রের পরিসীমাতে যাইতে হবে, তাছাড়া তো আর রাস্তা নাই, আছে? নাই। তাহলে অতএব আয়তক্ষেত্রের পরিসীমা কি সীমা? পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য কত? 48 যোগ প্রস্থ কত? 16। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি 50 64 গুণ 2, তাহলে 128 এটা হচ্ছে কি হবে? মিটার। ঠিক আছে, তাহলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা পেয়ে গেছি। এবার আয়তক্ষেত্রের পরিসীমা সমান কি? অতএব বর্গক্ষেত্রের পরিসীমা তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে? এইটাকে জাস্ট বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a, মানে 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 দিয়ে যদি পরিসীমাকে ভাগ করি তাহলে এক বাহুর দৈর্ঘ্য পেয়ে যাই। এটা একটু শর্টে করার চেষ্টা করলাম যেহেতু আমার জায়গা নেই। তো ভাগ হচ্ছে 4, তাহলে কত হবে এখানে? 4 দিয়ে যদি আমি ভাগ করি 32 মিটার হবে। বোঝা গেছে বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা হবে 128 মিটার। অতএব বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য হবে 128 ভাগ হচ্ছে 4 সমান হচ্ছে 32 মিটার। বোঝা গেছে এটা? তাহলে বর্গক্ষেত্রের, আমি তো বলছি ওই বর্গক্ষেত্রটাকে বাধাই করা লাগবে। আমি কাকে বাধাই করব? বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্র বাধাই করতে হলে আগে জানতে হবে বর্গক্ষেত্র কতটুকু আছে, বুঝতে পারছো? তো সেইটা কতটুকু মানে কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে এক বাহু তো পেয়ে গেছি। এই যে এক বাহু কেন বের করলাম, এটাই হচ্ছে রিজন আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমার বের করা লাগবে, কারণ এখানে আমার টাইলস বসাইতে হবে। টাইলস তার হাওয়ার উপর বসাইতে পারবো না। সো এখন অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 32 স্কয়ার সমান হচ্ছে কত আসবে? এটা 32 যদি আমরা করি তাহলে হচ্ছে আসবে 124 বর্গমিটার। এটা আসছে, রাইট? সো এটা আসছে। এখন এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আমি কয়টা টাইলস বসাইতে পারবো, তাহলে আমার টাইলসের ক্ষেত্রফল গুলাও জানা লাগবে। তাহলে অতএব দেওয়া আছে টাইলসের কি টাইলস না পাথর বলছে, পাথরের এক বাহুর দৈর্ঘ্য তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত? 40 সেন্টিমিটার, 40 সেমি। তো সেন্টিমিটারকে আমরা মিটারে নিতে হলে কি করতে হয়? 100 দ্বারা ভাগ। তাহলে 40 ভাগ হচ্ছে 100, তাহলে কত আসবে? 0.4 মিটার। বোঝা গেছে? এটা গেল বর্গাকার পাথরের এক বাহুর দৈর্ঘ্য। অতএব বর্গাকার, কিন্তু হ্যাঁ বর্গাকার, এই বর্গাকার কথাটা লিখবা, বর্গাকার। অতএব বর্গাকার পাথরের ক্ষেত্রফল কত হবে? 0.4 স্কয়ার, তাহলে এখানে কি হবে? 0.16 বর্গ মিটার। এখন দেখো ভালো করে যে এত বর্গ মিটার, এত বর্গ মিটার মানে একটা টাইলস এত বর্গ মিটার জায়গা দখল করে কয়টা টাইলসে? একটা টাইলসে। তাহলে টোটাল জায়গা আমার কতটুকু আছে? এই টোটাল জায়গা এই যে 1024 আছে। তাহলে তুমি ঐকিক নিয়মে করতে পারো অথবা ডিরেক্ট ভাগ করে দিতে পারো। আমি একটু ঐকিক নিয়ম দেখায় তারপর হচ্ছে ভাগটা কেন করবো ওইটা আমি একটু বুঝাই তোমাকে। যে আমার কি সংখ্যা বের করতে বলছে? পাথরের সংখ্যা না, তা পাথরের সংখ্যাটা আমি ডান পাশে রাখবো।
তাহলে 0.16 মিটার, এটা করো না তোমরা, হ্যাঁ এটা জাস্ট দেখো, দেখার জন্য। এত বর্গমিটার বর্গমিটার জায়গা দখল করে করে কয়টি পাথর? একটি পাথর, একটি পাথর। অতএব 1 বর্গমিটার জায়গা দখল করবে কত? 1/0.16, অতএব কত? 1024 বর্গমিটার জায়গা দখল করে, তাহলে 1024 কোথায় যাবে? উপরে যাবে 0.16। দেখছো ভাগ আসছে না? এটাকে আমরা কি করতেছি? ভাগ করতেছি না? সো এই কাজটা এইভাবে ঐকিক নিয়মে করলেও করতে পারবো, কোনো সমস্যা নাই। অথবা আমি এক লাইনে করার চেষ্টা করব, এক লাইনে করে দিই। তোমরা ওইটাও করতে পারো, এটাও করতে পারো। আমি জাস্ট বোঝাইতে চাইলাম যে কেন ভাগটা করবা। ভাগটা কিন্তু এইভাবেই আসে। অতএব এই কথাটা লিখবা যে বর্গক্ষেত্রটি বাধাই করতে প্রয়োজনীয় পাথরের সংখ্যা। অতএব বর্গক্ষেত্র বাধাই করতে মোট পাথরের সংখ্যা। তাহলে 1000, এটা ক্যালকুলেশন করলে আসবে এখানে 10, 100 উঠবে 16 দিয়ে। এটাকে যদি আমরা ভাগ করি 8 হচ্ছে 6 ষোলং 96, রাইট? 96, তাহলে এখানে হবে 6 96, আর এখানে হচ্ছে তোমার হচ্ছে 4, আর এখানে হচ্ছে 6 64, 4 ষোলং 64, 4 আর 2টা শূন্য, এতটি। শেষ। বোঝা গেছে? তাহলে আমার পাথর লাগবে টোটাল এটা। এটা করলে মোটামুটি আমার বর্গক্ষেত্র সম্পূর্ণ কি হয়ে যাবে? বাধাই করা হয়ে যাবে। ম্যাথটা কি বুঝতে পারছো? আরেকবার বলবো আমি, আরেকবার বলি, হ্যাঁ। বলা হয়েছে বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান, কিন্তু তথ্য দেওয়া আছে কার সম্পর্কে? আয়তক্ষেত্র সম্পর্কে। তাহলে আমি আয়তক্ষেত্রের পরিসীমায় আগে আমার বের হবে। সো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে কার 3 গুণ? প্রস্থের 3 গুণ। কে? দৈর্ঘ্য। তাহলে ধরবো কারে? প্রস্থরে। প্রস্থ x ধরলাম, দৈর্ঘ্য কত হবে? 3x। এবার দেখো দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি পাই আমরা? ক্ষেত্রফল না? তাহলে শর্ত মতে এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল লিখলে x এর মান পেয়ে যাব। আর x এর মান মানে দৈর্ঘ্য আর প্রস্থ আয়তক্ষেত্রে পেয়ে যাব। কেন দৈর্ঘ্য প্রস্থ বের করতেছি? কারণ আমার টার্গেট হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা বের করা। বের করে ফেলছি পরিসীমা। আয়তক্ষেত্রের যখন পরিসীমা বের করছি ওইটাই তো বর্গক্ষেত্রের পরিসীমা, তাই না? বর্গক্ষেত্রের পরিসীমা। এবার এবার এখানে একটু আমি থামি, যে বর্গক্ষেত্রের পরিসীমা করার পরে এবার আমার মাথায় চিন্তা আমি কি করব। সো এখন আমি কোশ্চেনটাতে আরেকবার যাব যে এত সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাধাই করতে। তাহলে আমি যদি বর্গক্ষেত্র বাধাই করতে চাই, তাহলে বর্গক্ষেত্রের আমার কি ক্ষেত্রফল লাগবে না? এই কোশ্চেনের অ্যান্সারটাই বের করার জন্য আমি যেটা করছি, আগে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে ফেলছি, এক বাহুর দৈর্ঘ্য বের করে তারপরে এটার ক্ষেত্রফল বের করেছি। হ্যাঁ, এবার এখানে আমি কি বসাবো? পাথর বসাবো। তাহলে পাথর তার খালি জায়গায় বসাবো না, কোথায় বসাবো? বর্গক্ষেত্রের ভিতরে। তাহলে বর্গক্ষেত্রের ভিতরে যখন পাথর বসাবো, বর্গক্ষেত্রের একটা জায়গা দখল করবে, পাথর তো একটা জায়গা দখল করবে। তাহলে একটা পাথর কতটুকু জায়গা দখল করবে? তার ক্ষেত্রফলের সমান। দ্যাটস ওয়াই পাথরের আমি এক বাহুর দৈর্ঘ্য বের করে ওটারও ক্ষেত্রফল বের করে ফেলছি। তাহলে এখন ক্ষেত্রফলকে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে পাথরের সংখ্যাটা বের হয়ে যায়। আর কেন ভাগ করছি একটু আগে আমি কিন্তু তোমাকে ঐকিক নিয়মটা দেখাইছি। সো এটা যদি তুমি বুঝতে পারো তাহলে এটা বুঝতে পারবা। আর যখন এই জিনিসটা তুমি একবার বুঝে যাবা, তাহলে তো আর তোমার সময় নষ্ট করার কোনো দরকার নেই, কারণ ওইখানে 3টা লাইন করতে তো তোমার সময় লাগবে। অনেক সময় পরীক্ষার হলে 1 মিনিটেরই অনেক মূল্য হয়ে দাঁড়ায়, হ্যাঁ। সো অ্যাডমিশন টাইমে এই জিনিসটা ভালো ফিল করতে পারবা যে টাইমের কি মূল্য। 1 মিনিটের জন্য তোমার দেখা গেল তুমি অ্যান্সার করতে পারতেছো না, 2-1টা মার্ক, ইজি মার্ক তখন ছুটে যাবে। সো এই জন্য আমরা চেষ্টা করব ম্যাথ শিখবো টাইম নিয়ে, বাট এটাকে সলিউশন করব আমরা যতটা টাইম আমার কমায় অ্যান্সার করা যায়। বুঝা গেছে? যত সহজে করা যায়। ওকে, এবার আমরা 6 নম্বর ম্যাথটা দেখব। আমার একটা ঝামেলা হয়েছে যে আমি ভিডিও রেকর্ড করছি, আমার সাউন্ড আসে নাই গত 2টা অঙ্কতে। সো ওই 2টা স্কিপই করে যাচ্ছে, একটু সহজ ছিল ওই 2টা অঙ্ক। তো আমি 9 নম্বর অঙ্কটা এবার সমাধান করব। সো এখন 9 নম্বর অঙ্কটা সমাধান করি, চলো। বলা হয়েছে যে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার আর 26 সেন্টিমিটার।
দুই বাহু, তাই তো? সামান্তরিকের বিপরীত বাহুতে পরস্পর সমান ও সমান্তরাল। তো একটা সামান্তরিক যদি আমি আঁকাই, এর মধ্যে 30 কোণটা হবে, অবশ্যই যেটা বড় সেটা 30 আর এটা হচ্ছে 26। আচ্ছা, এটা হয়নি, এটা আমরা একটু এইভাবে আঁকাই। এটা একটা সামান্তরিক ধরলাম, এটা হচ্ছে কত? 26। এটাও 26, এটাও 30। এখন কোশ্চেন হচ্ছে যে এর ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার। ক্ষুদ্রতম কর্ণ কোনটা? এই যে এইটা, তাই তো? এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম কর্ণ, রাইট? সো ক্ষুদ্রতম কর্ণটা কত দেওয়া আছে? 28 দেওয়া আছে। 28 দেওয়া আছে, 28 সেন্টিমিটার। অপর কর্ণের দৈর্ঘ্য, অপর কর্ণ কোনটা? এই যে এইটা বের করতে বলছে, এটা বের করতে বলছে, রাইট? সো এখন এই অঙ্কটার মধ্যে আমাদের কিছু কাজ করা লাগবে। চিত্রটাকে আরেকটু সম্পন্ন করতে হবে, মানে আরেকটু কিছু অঙ্কন করে তারপরে আমরা অঙ্কটা করব, নাইলে অঙ্কটা করা সম্ভব হবে না আমাদের দ্বারা। এবার দেওয়া আছে কি কি? বাহুর দৈর্ঘ্য 30 আর 26 দেওয়া আছে, ক্ষুদ্রতম কর্ণ 28 দেওয়া আছে। অপর কর্ণ, অপর কর্ণ যখন বের করতে যাব, দেখো এই বাহুটা আমার বের করা লাগবে। সো এইখানে এই বাহুটা জানি, এই বাহুটা জানি। তো এটা যদি সমকোণী ত্রিভুজ হইতো তাহলে পিথাগোরাস দিয়ে এটা আমরা বের করতে পারতাম, কিন্তু এটা তো সমকোণী ত্রিভুজ হয় নাই। সামান্তরিকের কোণ তো আর 90 ডিগ্রি হয় না। সো এইখানে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে পারি, মানে এইখানে এটা দিলাম, এটাকে বাড়াইলাম। এইবার দেখো তো, এটা এ বি, এটা সি, এটা হচ্ছে ডি দিলাম, তাহলে এটা যদি আমি ই ধরি, এ ই সি, এটা কি একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না? হয়েছে তো। হইলে এটা পিথাগোরাস দিয়ে আমি এটা বের করতে পারবো। এখন একটা ঝামেলা লাগছে যে এই বাহুটা আমি জানি না আর এই বিটা জানি না। এই দুইটা যদি কষ্ট করে আমি একটু জানতে পারি, এই দুইটা যদি জানতে পারি, তাহলে এই বাহুর সাথে এটা যোগ করে দিলে পুরোটা পাবো, আর এটা তো জানতেছি, লম্ব জানতেছি, তখন পিথাগোরাস দিয়ে বের করতে পারবো। তাইলে আমাদের টার্গেট হচ্ছে আমরা কিভাবে এই বাহুটা আর এই বাহুটা বের করতে পারি সেই দিকে ফোকাস রাখা। এখন এখানে আরেকটা হিন্টস আছে, দেখো এই যে এই অংশটা, ত্রিভুজ এ বি ডি, এইটা একটা ত্রিভুজ, যেই ত্রিভুজের তিনটা বাহুই জানি। তো ত্রিভুজের তিন বাহু জানলে আমরা সেটাকে, বা এখানে তিনটা বাহু তিন রকম, বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের যে সূত্রটা কি ছিল? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখন আমি ক্ষেত্রফল কেন বের করব? কারণ ক্ষেত্রফল যদি আমি বের করতে পারি, তাহলে ক্ষেত্রফলের আরেকটা সাধারণ যে সূত্র ছিল, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, রাইট? উচ্চতা। সো এইখান থেকে এইটা সমান ওই ক্ষেত্রফল লিখে উচ্চতাটা বের করতে পারি, মানে এই জায়গাটা আমি বের করে ফেলবো। এখন এই উচ্চতা আর এই উচ্চতা সেম না, বোঝা গেছে? তাহলে তো উচ্চতাটা পেয়ে গেছি, এইটা পাই, এটা পাই। এটা তো একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, এই যে বি ই সি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, এটা লম্ব, এই ভূমিটাও বের করে ফেলতে পারবো। বোঝা গেছে? সো তখন তো আমার এইটার এটা বের হয়ে গেলে এবার আমরা পিথাগোরাস দিয়ে এসি বের করে ফেলতে পারবো। তো এবার চলো ম্যাথটা আমরা শুরু করি। তো এখানে আমরা সমাধান, অঙ্কিত চিত্র হতে পাই, চিত্র হতে পাই, চিত্র হতে পাই ত্রিভুজ এ বি ডি এ। এ বি ডি এ কি লিখতে পারি? যে এ বি সমান হচ্ছে 30 ডিগ্রি, বিডি সমান হচ্ছে 28, সরি ডিগ্রি কেন বলতেছি আমি, এগুলো হচ্ছে সেন্টিমিটার, হ্যাঁ সেমি দিবা, সেন্টিমিটার বি, আর এ ডি সমান হচ্ছে 26 সেমি দিলাম। অতএব ত্রিভুজ এ বি ডি এর অর্ধপরিসীমা, অর্ধপরিসীমা, অর্ধপরিসীমা কি হবে? অর্ধপরিসীমা এস ইকুয়ালস, তাহলে কি হবে? তিনটার যোগফল, 30 যোগ
28 যোগ 26 ভাগ হচ্ছে 2, তাহলে আমাদের কত বের হয়ে যাবে? 30 28, এটা হচ্ছে 40 70, 28 6 কত হয় 14, 70 84, 84 কে 2 দিয়ে ভাগ করলে 42, 42, 42 তো 42 সেমি। এটা অতএব ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা কি হবে? এই যে √s ইন্টু এস মাইনাস, এখন আমি একবারে বসাতে পারি, আমি তার এবি ধরি নাই, তাই এখন আমরা কি বসাবো? 42 ইন্টু 42 মাইনাস হচ্ছে 30, 42 মাইনাস হচ্ছে 28, 42 মাইনাস হচ্ছে 26, তো এটা ক্যালকুলেশন করলে 42, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 2 14, এটা হচ্ছে 4 আর 6 16, সেই হচ্ছে, এটা ক্যালকুলেশন করলে আসবে 336 বর্গ সেমি। এটা কি হয়ে গেছে? এই ত্রিভুজের কি ক্ষেত্রফল পেয়ে গেছি। ধরি ধরি এ বি ডি, ত্রিভুজ এবিডি এর উচ্চতা, উচ্চতা কি ধরে নিব? উচ্চতা হচ্ছে এ ডি ডিএফ, ডিএফ সমান হচ্ছে কত? এইচ সেমি। অতএব ত্রিভুজ ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল আবার কি লিখতে পারবো? ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ভূমি কত? 30 ইন্টু কত? এইচ, তাহলে আমরা এখানে লিখতে পারবো 15 এইচ বর্গ সেমি। এখন দেখো এটা কি বেরোইছে, এটা কিন্তু এবিডি, এবিডি এর ক্ষেত্রফলের সূত্র। আবার এবিডি এর ক্ষেত্রফল কত পাইছি? এটা পাইছি না? তাহলে এখন আমরা এইচ এর মানটাকে শর্ত মতে এইটা সমান এইটা দিলে এইচ এর মান বের হয়ে যাবে। তাহলে শর্ত মতে কি দিতে পারবো? 15h সমান হচ্ছে 336, সো h সমান কি হবে? 336 ভাগ হচ্ছে 15, সো এটা ক্যালকুলেশন করলে আসবে 22.4 সেমি। উচ্চতা পাই গেছি। উচ্চতা যে, তাহলে ডিএফ যখন পাইছি, ডিএফ আর কি সি একই জিনিস, তো ডিএফ আর সিএফ আমরা লিখতে পারি। ওকে, অতএব এখানে করি অতএব ডিএফ সমান হচ্ছে সিই সমান এইচ সমান হচ্ছে কত? 22.4 সেমি। এটা পেয়ে গেছি। এটা কত পেয়ে গেছি? 22.4 সেমি। বোঝা গেছে? আমি কিন্তু এটা পেয়ে গেছি। এখন আমি যদি পিথাগোরাস ব্যবহার করি তাহলে কি এই বি বের করতে পারবো না? তাহলে এখন সমকোণী ত্রিভুজ বি ই সি হতে পাই, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে পাই। তাহলে আমার কি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার বিসি স্কয়ার। মানগুলো বসাই, বের করবো কার মান? বি এর মান, তাই না? তাহলে বিই স্কয়ার সমান হচ্ছে বিসি স্কয়ার মাইনাস হচ্ছে ইসি স্কয়ার। এখন ইসি এর মানটা, বিসি এর মান কত? বিসি এর মান হচ্ছে 26 স্কয়ার মাইনাস ইসি এর মান 22.4, এটা দিয়ে দাও। সো এটা ক্যালকুলেশন করলে একবারে বিইটা চলে আসবে হচ্ছে আমার, বি আসবে 13.2, এটা হচ্ছে ক্যালকুলেশনটা এখানে আমি করে রাখছি, টেবিলে আছে। সো তোমরা এটা করে নেবে, হ্যাঁ, জায়গা ছোট তো। সো এটা তো খুবই সিম্পল জিনিস। তো এখন বি পেয়ে গেছি, তাই না? বি যদি পাই তাহলে এখন এই সমান কি হবে? এ বি প্লাস বি, অতএব এ ই সমান, এই সমান হচ্ছে এ বি প্লাস হচ্ছে বিই বি। তাহলে এখন এ বির মান কত? এ বির মান 30 প্লাস হচ্ছে
13.2, তার মানে 43.2 সেমি। এখন তুমি কি করবা, এখন হচ্ছে লিখবা যে ত্রিভুজ এ ই সি সমকোণী ত্রিভুজ হতে পারে, এ ই সি সমকোণী ত্রিভুজ হতে পারে। পিথাগোরাস ফেলে দাও, অতিভুজ স্কয়ার মানে এ সি স্কয়ার সমান হচ্ছে এ ই স্কয়ার প্লাস হচ্ছে সি ই স্কয়ার। তা এখন এর মান কত, এর মান তো পাইছি 43.2 হোল স্কয়ার প্লাস হচ্ছে সি এর মানটা কত 22.4 হোল স্কয়ার, রাইট। তো এখন এটার ক্যালকুলেশন করলে এসি এর মান চলে আসবে 48.662 সেমি। এটাই হচ্ছে তোমার কর্ণের দৈর্ঘ্য এসি, হয়তো এটাই চাইছে তাই না। সেটা আমি আর এটা করলাম না কারণ এটা ক্যালকুলেশন করার জায়গা নেই আমার তো, সেটা তোমরা করে নিবা, খুবই সিম্পল। আরেকবার আমি অঙ্কটা বলে দেই যে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, ওকে, অপর বাহু হচ্ছে কত 26, তাহলে এইটা হচ্ছে 30, এটা হচ্ছে 26। ক্ষুদ্রতম কর্ণটি, ক্ষুদ্রতম বানান ভুল লিখছি, ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। হ্যাঁ, তো এখন ক্ষুদ্রতম কর্ণ কোনটা, এইটা, অপর কর্ণ কোনটা, এইটা যখন আমরা করতে যাব তখন আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমি তো অপর কর্ণ বের করতে যাব, এই বাহু জানি আর এইটুকু আমি জানতাম, তো এইটা দিয়ে তো আমি মানে অতিভুজ যদি হইতো, এটা অতিভুজ হইলে না আমি অতিভুজের পিথাগোরাস দিয়ে বের করতাম, তো অতিভুজ তো হইতেছে না কারণ এখানে সমকোণ উৎপন্ন হয়। এই জন্য আমি চিত্রটাকে এখানে একটা সমকোণী ত্রিভুজ বানাইলাম, বানাইতে গিয়ে দেখতেছি আমি এই বাহু জানি না এই বাহু জানি না, তো এখন আমার টার্গেট এইটা আর এটা আগে বের করে নেওয়া। তো এইটা আর এটা যদি বের করতে চাই আমার হেল্প নেওয়া লাগবে, এই যে এখানে যে মানগুলো দেওয়া আছে 30, 26 আর 28, এটা যেহেতু একটা বিষমবাহু ত্রিভুজ, এই জন্য বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা বের করে ওটার ক্ষেত্রফল দিয়ে, আবার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তার মানে আমি ডিএফ যদি বের করতে পারি আমার তো এটা আর এটা সমান, উচ্চতা তো সমান, সো তখন শর্ত মতে ওইটা দিয়ে আমি এইচ বের করে ফেলছি। সো এইচ যখন বের করছি এটা হয়ে গেছে, এটা জানি 26, আর এটা কি পিথাগোরাস দিয়ে এটা বের করতে পারি না, ওটাই করছি এখানে করে। এবার এই অংশ আর এই পুরোটুকু, এই যে 30 আর এইটুকু যোগ করলে পুরো বাহু পাই, আর এটা তো আমি জানছি আগেই, তাহলে অধিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, পিথাগোরাস দিয়ে আমি অপর কর্ণটা বের করে ফেলছি। সামান্তরিকের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই মনে রাখবা যে এখানে সমকোণী ত্রিভুজের ব্যাপক একটা প্রভাব আছে। হ্যাঁ, সমকোণী ত্রিভুজের হেল্প নিলে অঙ্কটা খুব দ্রুত তুমি করতে পারবা এবং বুঝতেও পারবা।